ওকে, সো সম্ভাবনা অর্থে সাধারণত মে ব্যবহৃত হয়। আমাদের এখানে দেখেন কিছু এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে। যেমন আই মে কল ইউ, আমি তোমাকে ডাকতেও পারি। আই মে কাম টুমরো, আমি আগামীকাল আসতেও পারি। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতেও পারি। আই মে জয়েন উইথ দেম, আমি তাদের সাথে যোগ দিতেও পারি। আই মে থিঙ্ক পজিটিভলি, আমি সুচিন্তা করতেও পারি, পজিটিভলি চিন্তা করতেও পারি, এরকম। আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারি। সামথিং লাইক দ্যাট। তো তাহলে আমরা জানি যে মোডাল যেগুলা থাকে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, যেটাই থাকুক, সেটার পরে ভার্বের কি ফর্ম হয় বলুন তো ভাই? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। আমাদের মেইনলি এখানে সেভাবেই দেওয়া আছে যে মে দিয়ে অনেকগুলা ভার্ব দেওয়া আছে এবং অনেকগুলো সেন্টেন্স মেক করা আছে। আমাদের অন্যতম একটা হোমওয়ার্ক হচ্ছে নেক্সট দিন এখানে যেই মে দিয়ে আরো কয়েকটা সেন্টেন্স মেক করা। এটা আপনি বাসায় ট্রাই করা এবং এই সেন্টেন্স গুলাকে আপনার কথার মধ্যে, কনভারসেশনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করা। আচ্ছা। এরপর আসেন অতীতে সম্ভাবনা অর্থে। একটা হচ্ছে যে আপনার জাস্ট সিম্পলি মানে ফিউচারের সম্ভাবনা অর্থে আই মে। আর একটা হচ্ছে কি, অতীতে অতীত। সম্ভাবনা ছিল কিছু, ঠিক আছে। জি। যেমন আমি সেখানে যাইতেও পারতাম, আমি এটা নিতেও পারতাম, আমি এটা কিনতেও পারতাম, বা এরকম আর কি। অতীতে জি। এটা সম্ভাবনা ছিল, এরকম বোঝায়। এক্ষেত্রে মাইট ব্যবহৃত হয়। সেম ফ্যাক্ট, সেম স্ট্রাকচার। যেমন শুধু মেয়ের জায়গায় মাইট। মাইট হয়ে। আই মাইট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আই মাইট accept the proposal, I might go there, I might do the work, বা I might something, হ্যাঁ। তো জি। এরকম মাইট দিয়ে এভাবে করে এই সেন্টেন্স গুলোকে তৈরি করতে, ঠিক আছে। সো মাইটের ব্যবহার আমরা মোটামুটি দেখে বোঝার ট্রাই করছি। এরপরে আপনি যদি আসেন, এরপরে আর কি আছে দেখেন, কোন একটা পরিকল্পনা আছে, পরিকল্পনা ছিল, ঠিক আছে, এরকম জি। বোঝাইতে সাপোজ টু ব্যবহৃত হয়, ঠিক আছে। তো জি। যেমন দেখেন, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা। আই এম সাপোজ টু গো হোম টুডে, আমার আজ বাড়ি যাওয়ার কথা। আই এম সাপোজ টু অ্যাপ্লাই ফর দ্য জব, আমার চাকরির জন্য আবেদন করার কথা। যেমন হি ইজ সাপোজ টু অ্যারাইভ টু নাইট, তার আজ রাতে পৌঁছানোর কথা আছে। হি ইজ সাপোজ টু কাম টুডে, তার আজ আসার কথা আছে। হি ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, তার কাজটি শেষ করার কথা আছে। ইউ আর সাপোজ টু গো দেয়ার, তোমার আজ যাবার কথা। সো এখানে সাপোজ টু মানে হচ্ছে আমার কথা ছিল বা কথা আছে, মানে আমার কোন একটা পরিকল্পনা আছে থাকার, ঠিক আছে। তো এই সাপোজ টু পরেও ভার্বের বেস ফর্ম ব্যবহার করা আছে সবগুলো, তাই না? যেমন জি। জি। সাপোজ টু বা সামথিং, সাপোজ টু ডু, সাপোজ টু গো, সাপোজ টু অ্যাপ্লাই, সাপোজ টু অ্যারাইভ। তো সব জায়গায় সাপোজ টু দেওয়া আছে। তো এরপরে মেইন ভার্ব দেওয়া আছে। তো তাহলে এই সাপোজ টু দিয়ে আমরা এটাকে এইভাবে করে বোঝার ট্রাই করছি। এরপরে দেখেন অতীতে কোনো পরিকল্পনা ছিল, ওইটা হচ্ছে বর্তমানের কোনো পরিকল্পনা, আই এম সাপোজ টু। অতীতের কোনো পরিকল্পনা এটা হলে আই ওয়াজ সাপোজ টু, তাই না? জি। অতীত হলে আই ওয়াজ, ভেরি সিম্পলি ওইটা হচ্ছে আই এম, আর এটা আই ওয়াজ। আই ওয়াজ সাপোজ টু ইনফর্ম ইউ, আমার তোমাকে জানানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু সলভ দ্য প্রবলেম, আমার সমস্যাটি সমাধান করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু ম্যানেজ হিম, তাই না? তোমার জি। তাকে সামলানোর কথা ছিল বা ম্যানেজ করার কথা ছিল। তো এরকম সাপোজ টু মানে হচ্ছে আহ, আমরা জানি যে কোনো কথা থাকা। আর যদি হয় ওয়াজ বা ওয়ার, তাহলে অতীতে কথা ছিল। আর এম হইলে সেটা এখন আছে কথা। বিষয়টা এরকম, ভেরি সিম্পল। তো তাহলে আমরা সাপোজ টু স্ট্রাকচারটা আপনি একটু বুঝছেন কিনা? জি ভাই, বুঝছি। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? মে, আহ, মাইট, মে, মাইট, সাপোজ তারপর টু। হচ্ছে হ্যাঁ। হ্যাঁ তো সাপোজ টু। স্ট্রাকচার গুলা সাধারণত আমরা রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। স্পিকিং এ তো করতেই পারি, রাইটিং এর ক্ষেত্রে কি করতে পারি, ব্যবহার করতে পারি, যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ জিনিসগুলা, ঠিক আছে। আচ্ছা,
এরপরে দেখেন এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে যেমন গুড অ্যাট। আচ্ছা, গুড দক্ষ। অ্যাট মানে কি? দক্ষ। দক্ষ। আমরা সাধারণত স্কিল্ড বলি না, জি। স্কিল্ড বলি, কিন্তু গুড অ্যাট মানেও দক্ষ। যেমন দক্ষ। দে আর গুড অ্যাট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলায় দক্ষ। দে আর গুড অ্যাট টকিং টু গার্লস, সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী বা দক্ষ। দ্য বয় ইজ গুড অ্যাট ড্রয়িং, ছেলেটি ছবি আঁকায় দক্ষ বা পারদর্শী। হি ইজ গুড অ্যাট টকিং টু গার্লস, সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী বা দক্ষ। এখন আমাকে একটা জিনিস বলেন, আপনি একটা সেন্টেন্স একটু মেক করেন তো, দেখেন তো কেমন হয়। দে আর গুড এট রিডিং ইংলিশ নিউজ পেপার। ওকে, রিডিং ইংলিশ নিউজ পেপার। দে আর গুড অ্যাট স্পিকিং ইংলিশ, হইতে পারেন না? জি জি। এটাও কিন্তু হইতে পারে। তো তাহলে গুড অ্যাট দিয়ে আমরা সেন্টেন্স মোটামুটি বোঝার ট্রাই করলাম কিনা? জি জি। এটা দিয়েও কিন্তু খুব সহজে, গুড অ্যাট মানে ভারী ভেরি সিম্পল, দক্ষ আর কি, দক্ষতা বুঝাইতে বা জি। এক্সপার্টিস বুঝাইতে গুড অ্যাট ব্যবহৃত হয়, তাই না? জি। ওকে। এরপরে দেখেন আরেকটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যেমন ইফ আই ওয়ার ইউ আই উড সামথিং। যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম বা আমি যদি তোমার স্থানে থাকতাম, আই উড এনজয় মাই ভ্যাকেশন, আমার ভ্যাকেশনটাকে আমি এনজয় করতাম, হ্যাঁ, উপভোগ জি। করতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড ফাইট ফর মাই কান্ট্রি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান, আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। ইফ আই ওয়ার ইউ, আই উড আনসার দ্য কোশ্চেন, আমি তোমার স্থানে থাকলে প্রশ্নটির উত্তর দিতাম। তো ইফ আই ওয়ার ইউ মানে আমি তোমার জায়গায় থাকলে, তোমার অবস্থানে থাকলে, তোমার আহ, স্থানে থাকতে, হ্যাঁ, বা আমি যদি তুমি হতাম, এটা বোঝাইলে সাধারণত আই ইফ আই ওয়ার ইউ আই উড সাম, এখানে কোন একটা ভার্ব হবে। তো এইটা দিয়ে আমরা খুব চমৎকার আরো কিছু সেন্টেন্স এখানে দেওয়া আছে, দেখেন যে ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য পোর, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড ট্রাভেল টু সুইজারল্যান্ড, আমি তোমার স্থানে থাকলে সুইজারল্যান্ড ভ্রমণ করতাম। ইফ আই আর ইউ আই উড মেক মাই প্যারেন্টস হ্যাপি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমার পিতা মাতাকে খুশি করতাম। ইফ আই আর ইউ আই উড ট্রাই টু সলভ দ্য প্রবলেম, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম। ইফ আই আর ইউ আই উড নট গো দেয়ার, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি সেখানে যেতাম না। তো এখানে জাস্ট ইফ আই আর ইউ দিয়ে আই উড সাম থিং বা সাম ওয়ার্কের কথা এখানে মেনশন করা হচ্ছে। তো এইগুলা কিন্তু খুব ভেরি সিম্পলি বাট খুবই ইফেক্টিভ কিছু স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। এরপরে দেখেন দেয়ার ইজ নো নিড টু মানে কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি অরিড, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বি আপসেট, হতাশ হওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু গো ব্যাক, ফিরে যাওয়ার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু কল হিম, তাকে ডাকার কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু টেল এ লাই, মিথ্যা বলার কোনো দরকার নেই। আপনি এখানে বলেন তো, যে একটা সেন্টেন্স একটু বলার ট্রাই করেন। দেয়ার ইজ নো নিড টু গিভ গিভ ব্যাড নিউজ। ওকে, আর কি হতে পারে? দেয়ার ইজ নো নিড টু রিড দ্য নিউজ পেপার, হতে পারে না? জি। জি হতে পারে। দেয়ার ইজ নো নিড টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটির সমাধান করার কোনো দরকার নেই। মানে এইটি করার কোনো কিছু দরকার নেই, এক্ষেত্রে দেয়ার ইজ নো নিড টু এটা ব্যবহৃত হয়, তাই না? জি। জি। তো এইভাবে করে আমরা এইখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর স্ট্রাকচার এখানে দিয়ে দেওয়া আছে, আপনি হয়তো খেয়াল করছেন কিনা। এই স্ট্রাকচার গুলো কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে? জি। খুব অল্পতে আজকে যে জিনিসগুলো শেখালাম, ধরেন কি কি শেখানোর ট্রাই করলাম আমরা, যে আমরা মে মাইট, তারপর হচ্ছে যে সাপোজ টু, মে মাইট দিয়ে সেন্টেন্স গুড মেকিং, এট। এরপরে সাপোজ টু, গুড ওয়াজ এট। সাপোজ টু, এম সাপোজ টু, এরপরে গুড অ্যাট, তাই না? জি। এরপরে হচ্ছে কি, আই ইফ আই আর ইউ সামথিং নাকি, হ্যাঁ, জি। এখানে আই উইশ পরে ইয়া দেখানো হয়েছে। এরপরে আর কি, দেয়ার ইজ নো নিড, দেয়ার ইজ নো নিড টু। দেয়ার ইজ নো নিড টু এটা বলা হয়েছে, ঠিক আছে? সো তাহলে এই জিনিসগুলা দিয়ে আমরা সেন্টেন্সটা মেক করতে পারি এবং এইভাবে করে দেখানো হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমরা আরো ভালো করে এটা করতে পারি। তো আশা করা যায় এখানে আহ, এই স্ট্রাকচার গুলো দেখে আপনি একটু
একটু ভালো করে পড়লে আশা করা যায় ভালো একটা আচ্ছা ভাইয়া, structure। আমরা যখন এগুলো পড়ি কিন্তু ব্যবহারের সময় আমরা অনেক সময় এই যে এগুলা ব্যবহার করতে পারি না বা এই অ্যাকসেন্টটা আসে না, তখন আচ্ছা, কি করা যায়? হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা স্ট্রাকচার নিবেন আর কি, ঠিক আছে? জি। সেই স্ট্রাকচার নিয়ে বা দুইটা তিনটা স্ট্রাকচার নিয়ে আপনি আহ, চিন্তা করবেন এবং ওই স্ট্রাকচারটা নিয়ে আপনি কথা বলার ট্রাই করবেন, মানে সেন্টেন্স গুলো মেক করার ট্রাই করবেন। বুঝছেন কিনা? আচ্ছা। কারণ আজকে আচ্ছা। যে স্ট্রাকচার গুলো আমি আপনাকে দিলাম, এই স্ট্রাকচার গুলা নিয়ে আপনি আগামী 2 দিন মানে নিজে নিজে এই স্ট্রাকচার গুলাকে দিয়ে সেন্টেন্স মেক করবেন। আচ্ছা। না, আপনি যে কথাটা বলবেন, যে প্র্যাকটিসটা যেটা করবেন সেটা এই স্ট্রাকচার গুলো নিয়ে বলবেন, ঠিক আছে? জি। এই হচ্ছে এইভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর ভাইয়া আমরা যে শুধু স্ট্রাকচার গুলো শিখে কি আমাদের ফ্লুয়েন্টলি স্পিকিং বলা বা ইংলিশ বলা কি পসিবল, এই শুধু স্ট্রাকচার গুলো শিখেই? আচ্ছা, শুধু এই স্ট্রাকচার গুলো দিয়েই মানে স্ট্রাকচারের কথা যদি বলেন ইটস এনাফ, কিন্তু আমাদের মেইন যে দুর্বলতাটা হয়, আপনি যে একটু আগে যেটা বললেন যে ভাই আমরা এগুলো ব্যবহার করতে পারি না, তাই না? জি। পাশাপাশি জি। আমরা প্র্যাকটিসটা করি না, ঠিক আছে? আপনি একটা জি। নির্দিষ্ট সময়, প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় রাখা যে ইংলিশটা প্র্যাকটিস করা। এটা 5 মিনিট হোক, আপনি 5 মিনিট করেন, কিন্তু ইংরেজিতে কথা বলবেন এই 5 মিনিট। এটা টপিক নিয়ে কথা বললেন বা স্পেসিফিক একটা বিষয়ের সামনে রেখে কথা বললেন, কিন্তু প্রত্যেকটা দিন অন্তত প্র্যাকটিসের মধ্যে রাখা। মেইনলি ধরেন যে আমি আমার কথা যদি বলি, আমি যদি জাস্ট 1 মাস ইংলিশ মানে স্পোকেনের ক্লাস নিয়ে বন্ধ করে দিই, আমার ফ্লুয়েন্সি ফল করবে, মানে অনেস্টলি আমার ফ্লুয়েন্সি ফল করবে। এটার রিজনটা হচ্ছে যে মানে এই ফ্লুয়েন্সিটা এটা মানে আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো আসবে, আর যখনই করবেন না তখন ফ্লুয়েন্সিতে প্রবলেম করবে। আচ্ছা। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে ব্যায়াম, এই যে এগুলা শিখছি বাট আমি যখন ইংলিশ নিউজ পেপার গুলো শুনতে যাই বা পড়তে যাই তখন আমার অনেক সমস্যা হয়। এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায়? আমি কি ভোকাবুলারির দিকে সমস্যা কি বলেন তো? বেশি ফোকাস করবো? মানে অর্থ বুঝতে পারেন না, তাই? জি। জি। জি, বা যদি অনেক ওয়ার্ড বুঝতে পারলে আবার সেগুলো গুছিয়ে নিতে একটু প্রবলেম হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সাধারণত মেইনলি আমি যখন মানে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই, আমি না আমাদের ক্ষেত্রে এরকমটা হয় যে আমরা সাধারণত এর আগে যেটা হয় যে ইন্টারমিডিয়েট পর্যন্ত জাস্ট ইংরেজি গ্রামার বা কিছু জিনিস শেখা হয়, বা এটা জাস্ট অল্প কিছু মার্কের ইংরেজি থাকে। তো হঠাৎ করে যখন ইংলিশ ডিপার্টমেন্টে একজন স্টুডেন্ট ভর্তি হয়, সব নভেল ড্রামা সব ইংলিশে, পড়াশোনা তো সব ইংলিশে, সো এখানে যেটা হয় যে আমরা ওই স্টুডেন্টদের অনেক ডিফিকাল্টিস হয়। তো আমি মূলত আমার একজন টিচারকে এটা কোশ্চেন করছিলাম যে স্যার কিভাবে আমি এটা বুঝতে পারি। স্যার আসলে খুব চমৎকার একটা পরামর্শ দিয়েছিলেন, আমি আমার স্টুডেন্টদেরকে একই পরামর্শ দিয়ে থাকি। সেটা হচ্ছে এটা খুবই ইফেক্টিভ। আপনি একটা নিউজ পেপার পড়তে গেলে বা যা কিছু মানে যাই পড়তে যান, আপনি দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে যদি 10টা ওয়ার্ড থাকে, এর মধ্যে আপনি 8টা ওয়ার্ডের মিনিং জানেন। এরকম হয় কিনা? জি, এরকম মাঝে মধ্যে হয়। মানে মাঝে মাঝে না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, 90% ক্ষেত্রে এরকমটাই হয় যে 8টা ওয়ার্ডের মিনিং থাকে জানেন। যেমন ধরেন যে আপনি আছে আহ, মনে করেন যে ইন, দেয়ার, টু মানে প্রিপোজিশন যেগুলো আছে, দে, উইজ মানে সাবজেক্ট হিসেবে যেগুলো বসে সবই আপনি পারেন, কিছু জি। স্পেসিফিক কিছু ওয়ার্ডের মিনিং আপনি জানেন। তো এইটা সাধারণত এইটার ওই ওয়ার্ডের আগে বা পরের ওয়ার্ডকে দেখে পড়ে ওই ওয়ার্ডের মিনিংটাকে গেস করতে পারাটা জরুরি। বুঝছেন কিনা? জি ভাই। মেনলি ওয়ার্ডের মিনিংটা গেস করতে পারা, আপনি যত ভালো গেস করতে পারবেন আপনি তত ভালো ইংরেজি বুঝবেন। আচ্ছা। আপনি গেস করার ট্রাই করা, ইটস নট লাইক দ্যাট 100% গেস করে আপনি 100% কারেক্ট হবেন। ঠিক আছে, কিছু কিছু সময় আপনি মিস হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু গেস করার ট্রাই করাটা জরুরি। আপনি যত ভালো গেস করতে পারবেন আপনার তত সমস্যাটা সলভ হবে। কিন্তু এটা তো আসলে একটা মানুষের দ্বারা তো সম্ভব না যে ইংরেজি সব ওয়ার্ড জেনে ফেলা সম্ভব ভাই। না, পসিবল না। তো এটা তো পসিবল না, কিন্তু গেস করা পসিবল, তাই না? তো আমরা এই জি। গেসটা করতে পারি, ঠিক আছে? এই গেস করাটা জরুরি এবং আমরা এই গেস করলে আশা করা যায় এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওকে ভাই? আচ্ছা, আপনি কোনো বই সাজেস্ট করবেন যে বইগুলো পড়লে আমি আরো ভালোভাবে করতে পারি, এমন কোনো?
বই আছে, বা আপনি তো যেহেতু ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছেন, আর আপনার তো হচ্ছে যে ম্যানেজমেন্ট বা আমাদের ইংলিশের প্রতি এতটা গুরুত্ব আরোপ করা হয় না, আচ্ছা, মেইনলি অর্থাৎ হচ্ছে আমাদের। আপনি মানে এটা বোঝার জন্য, ওয়ার্ড গুলা বোঝার জন্য বা সেন্টেন্স গুলা বোঝার জন্য, তাই? জি জি জি। আচ্ছা, এটার অর্থাৎ জন্য আসলে কোনো বই নাই। এটার জন্য যেটা করতে হবে, আপনাকে পড়তে হবে প্রচুর। হচ্ছে। মানে যে জিনিসটা বুঝতেছেন না, মনে করেন একটা জিনিস আপনি ফার্স্ট টাইম পড়বেন, পড়ার পরে দেখবেন যে এটা কিচ্ছু বুঝেন না, কিন্তু 10% বুঝেন, অন্তত আইডিয়া নিতে পারতেছেন। ওই একই পড়াটা যখন আপনি সেকেন্ড টাইম পড়বেন, তখন দেখবেন সেটা 10% থেকে এটা আপ করে 30-40% আপনি বুঝতেছেন। থার্ড টাইম যদি পড়েন, দেখবেন যে 50-60% বুঝতেছেন। মানে এইটা পড়ার রেশিওটা বাড়াইতে হবে। মানে ওই যে আমরা বলি না, কোয়ালিটির থেকে মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বাড়াইতে হইব। একটা জিনিস পড়েন, একটা পেজ পড়েন, কিন্তু দরকার হলে 2 বার 3 বার পড়েন, যতবার আপনি জিনিসটা না বুঝেন। একটা বই আপনি যদি পড়েন, দেখবেন যে অনেক ইসলামিক সাহিত্য আছে, যে আপনি একবার প্রথমবার পড়ে যেটা বুঝতেছেন, দ্বিতীয়বার যদি আপনি ওই একই বই পড়েন, তাহলে ওইটা থেকে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, জি তাই না? জি ভাই। আরো ভালো বুঝেন। তৃতীয়বার পড়লে দেখবেন যে ওইখান থেকে আবার নতুন অন্য আরেক কিছু বের করে, ঠিক আছে, বের করতে পারেন। এইটার রিজনটা হচ্ছে আপনি যতবার পড়বেন আপনার আইডিয়াটা তত ক্লিয়ার হবে। এটার আসলে সমাধান, এটা কোনো বইয়ে কোনো সমাধান না, এর সমাধান হচ্ছে এটাই, আপনাকে বারবার পড়তে হবে, ঠিক আছে? 2 বার 3 বার করে পড়তে পড়তে একটা সময় দেখবেন, জাস্ট আপনি 15 দিন বা 1 মাস এইভাবে প্র্যাকটিস করার পরে দেখবেন যে না, আপনি এখন একবারেই বা 2 বারে পড়েই বুঝতেছেন। এরপর আরো কিছুদিন পরে দেখবেন যে একবার পড়েই বুঝতেছেন, ভেরি সিম্পলি। তো এটা আসলে কন্টিনিউটিটা মেনটেন করতে হবে, যে আপনি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে? হঠাৎ করে আপনি বাদ দিয়ে দিবেন, আবার 2 দিন করবেন, এইভাবে না, প্রত্যেকদিন একটা প্র্যাকটিস করতে হবে, একটা সময় রাখতে হবে। যদি আপনার ইংরেজি শেখার সেরকম মানে খুব আগ্রহ থাকে যে না, আমাকে শিখতেই হবে, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় এটার জন্য দিতে হবে। ক্লিয়ার কিনা ভাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, সো এখন আমরা আমাদের গত দিনের যে কোশ্চেন গুলো ছিল আমরা একটু ট্রাই করি। সো হোয়াটস ইউর নেম? Well, this is Emdadul Haq. Emdad is my full name. As my family members and relatives call me Emdad, so you can call me Emdad. মিস্টার এমদাদ, where are you from? Well, I have been I have been come from Noakhali, now living Naranganj, study purpose. What do you do? Hmm, okay. I have been a student. I study I study Government Tola National University at Management Department, honors first year. ওকে, গ্রেট। ওকে, সো নেক্সট আমরা আরো কয়েকটা শিখবো নেক্সট দিন, ঠিক আছে? সো আগামীকাল জি ভাই। আমাদের ক্লাস আছে, ইনশাল্লাহ আবার হবে। আর মোটামুটি প্র্যাকটিস গুলো আপনি একটু করতে থাকেন। আর কোশ্চেন গুলো দেখেন যে আগে যে অ্যান্সার গুলো দিতেন, এখন কিন্তু কম্পারেটিভলি এই অ্যান্সার গুলো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে, বা আরো কিছু কোশ্চেন দিব, সেগুলো আরো স্ট্যান্ডার্ড হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস গুলো করেন, আশা করা যায় বেটার হবে ইনশাল্লাহ, okay? তো তাহলে ভালো ইনশাআল্লাহ। থাকেন, আমরা মনে হয় আজকে শেষ করতে পারি, ওকে? ওকে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।